আচ্ছা, তাহলে আগের দিন ওই আহ, কি করছিলাম, ব্র্যাগস ল অফ ডিফ্র্যাকশন ইন রেসিপ্রোকাল ল্যাটিস, ওইটা করেছিলাম তাই তো। সেটা কি ছিল না, এই অ্যাকচুয়ালি এইটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, টু কে ভেক্টর ডট জি ভেক্টর ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। ঠিক আছে, দিস ইজ দ্য ব্র্যাগস ল ইন রেসিপ্রোকাল ল্যাটিস। এইবার এইটা যে ব্র্যাগস ল, শুনতে পাচ্ছ তো আমাকে? হ্যাঁ স্যার। ওকে। এইবার এইটা যে ব্র্যাগস ল, সেইটাও আমি প্রমাণ করলাম এখান থেকে, এই অ্যাঙ্গেল ইয়ের থেকে। তো এখান থেকে ইয়ে আসবে যে টু ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা। এবার আমি কি বললাম যে এই যে এই ইয়েগুলো মানে ডিটা কি, ডিটা তো ইন্টারপ্লেনার স্পেসিং বিটুইন দ্য প্লেনস। এবার প্লেন তো মানে এই যে ইয়েগুলো, প্লেনের ইয়ে কি থাকতে, 110 থাকতে পারে, 220 থাকতে পারে, 440 থাকতে পারে। তো এইটাও তো 220টাও বেসিক্যালি ওই 110 প্লেন, 440টাও বেসিক্যালি 110 প্লেন। তার মানে কি, ওইটাকে একটা কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলে 110 চলে আসবে। তো সেই কমন ফ্যাক্টরটা নাম হচ্ছে এন। তো এই ইয়ে অভিষেক যেটা জিজ্ঞেস করছিল, এই যে ডিটার হচ্ছে ওইখান থেকে আসে। ডি ইজ ইকুয়াল টু কি, ওই যে এখানটায় এ বাই স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এইটা তো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এইটাই। এইবার এই মানে এইখানে অ্যাকচুয়ালি ওই ইয়ে আসছে আর কি, মানে এইচ এর জায়গায় এইচ বাই এন, কে বাই এন, এল বাই এন। তো এনটা ওপরে চলে যাচ্ছে, এই ডি বাই এন হচ্ছে আর কি। ঠিকই বলছো তুমি, ওইখান থেকে ওই ডি বাই এন আসছে আর কি। তাহলে এখান থেকে হয়ে গেল টু ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। ক্লিয়ার হলো কি? এই অনুপ আজকে আসছে। হ্যাঁ অভিষেক, এইচ বাই এন কে বাই এন ওইটা হ্যাঁ স্যার। হ্যাঁ মানে, স্যার, বুঝতে পেরেছি স্যার। এই যে ওই যেটা বললেন ওটা বুঝতে পেরেছি স্যার। আচ্ছা ওকে ঠিক আছে। এইবার কি হচ্ছে না, এইবার আহ, এই যে জিনিসটা, এই এটা কি ডেল্টা কে ইজ ইকুয়াল টু জি ভেক্টর, এটাকে অনেক ভাবে লেখা যায় ডেল্টা কে ইজ ইকুয়াল টু জি ভেক্টর, কে মাইনাস কে, মানে কে প্রাইম মাইনাস কে ইজ ইকুয়াল টু জে ভেক্টর, বা টু কে ভেক্টর ডট জি ভেক্টর ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। দিস ইজ দ্য ব্র্যাগস ল ইন দ্য রেসিপ্রোকাল ল্যাটিস। এইবার কি হচ্ছে না, তুমি এই যে এই ডেল্টা কে ভেক্টর, হ্যাঁ ডেল্টা কে ভেক্টর ডট, যদি করি একটা ডট প্রোডাক্ট যদি করো, রাদার আমি এ ভেক্টর ডট ডেল্টা কে করব, এ ভেক্টর ডট ডেল্টা কে, এ ভেক্টর ডট ডেল্টা কে ভেক্টর, এ ভেক্টর ডট ডেল্টা কে ভেক্টর যদি করো, তাহলে কি হবে, এ ভেক্টর ডট ডেল্টা কে ভেক্টর, এখানে ডেল্টা কে মানে কি, ডেল্টা কে মানে তো অ্যাকচুয়ালি জি, মানে এ ভেক্টর ডট ডেল্টা কে ভেক্টর মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ ভেক্টর ডট জি ভেক্টর, তাই না? এ ভেক্টর ডট জি ভেক্টর। স্যার 2 পাই ওভার এইচ আসবে বোধহয়। হ্যাঁ, একটু ভুল করেছো, 2 পাই ওভার এইচ না, সিম্পলি 2 পাই আসবে। সরি, ইয়েতে যাই, মানে জি ভেক্টর মানে কি, জি ভেক্টর হচ্ছে কি, জি ভেক্টর হচ্ছে এইচ এ স্টার প্লাস কে বি স্টার প্লাস এল সি স্টার, তাই না? ও হ্যাঁ স্যার, তাই মানে না? 2 পাই ইন্টু এইচ হবে। রাইট, হ্যাঁ 2 পাই ইন্টু এইচ, 2 পাই ইন্টু এইচ, এটা হবে 2 পাই ইন্টু এইচ। বুঝতে পারলে তো? তাহলে সিমিলারলি কি হচ্ছে, সিমিলারলি আমি লিখে দিতে পারবো, SIMILARL, সিমিলারলি, সিমিলারলি কি লিখতে পারবো, সিমিলারলি যে এই বি ভেক্টর ডট জি ভেক্টর, বি ভেক্টর ডট জি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 পাই কে, তাই তো, বি ভেক্টর ডট জি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 পাই কে। আর সি ভেক্টর ডট জি ভেক্টর বা ডেল্টা কে ভেক্টর, সি ভেক্টর ডট জি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 পাই এল, সি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 পাই এল, 2 পাই এল।
ঠিক আছে? এইবার এই যে এগুলো দিস ইকুয়েশনস, দিস these equations are called the LAUE apostrophe S. Sorry, LAUE apostrophe S. Laus EQUATI equation. These equations are called are called the Laus equations. These equations are called as the Laus equations. These equations are called as the Laus equations. ঠিক আছে? These equations are called as the Laus equations. কি রে ভাই? এটাকে ইয়ে করা যাবে না মানে যাকে these equations are called as the Laus equations. এই a dot delta k by a dot g is equal to 2 pi h, b dot g is equal to 2 pi k, c dot g is equal to 2 pi l. These equations are called as the Laus equations. ঠিক আছে? আচ্ছা, এইবার আসছি নতুন টপিকে। এই প্রবাবলি এটাই তোমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের আর কি। সেটা হচ্ছে BRILLOUIN, ব্রিলওয়া জোন। ব্রিলওয়া জোন এটা ওই ইটালিয়ান সায়েন্টিস্ট আর কি মনে হয়, না বা মনে হয় ফ্রেঞ্চ সায়েন্টিস্ট। উচ্চারণটা ব্রিলওয়া এরকম বলে আর কি, ব্রিলওয়া ব্রিলওয়া জোন। তো ব্রিলওয়া জোনটা কি? ব্রিলওয়া জোনটা হচ্ছে যে এই তোমরা তো ইয়ে পড়েছিলে, প্রিমিটিভ সেল পড়েছিলে তো? পড়েছিলে মানে তো ডেফিনেটলি পড়েছিলে একদম। আমি ফার্স্ট ক্লাসেই ওইটা পড়িয়েছিলাম মনে হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রিমিটিভ সেলটা মনে আছে কারোর? বলো তো। হ্যাঁ স্যার, মানে শুধু কর্নারে অ্যাটম থাকবে, তার মাঝে কোনো অ্যাটম থাকবে না ইউনিট সেলটার, সেটাই হবে একটা প্রিমিটিভ ইউনিট সেল। গুড, ভেরি গুড। তাহলে এইখানটায় BRILLOUI, Brillouin zone is defined as a primitive cell in the reciprocal lattice. In the reciprocal lattice. ওইটা কি ছিল প্রিমিটিভ সেল? ওইটা হচ্ছে ডাইরেক্ট ল্যাটিসে বেসিক্যালি। Brillouin zone is defined as a primitive cell in the reciprocal lattice. ঠিক আছে? আর কি এটার ইম্পর্টেন্সটা কি, সিগনিফিকেন্সটা কি এটার? না, ব্রিলওয়া জোন, BRILLOU, ব্রিলওয়া জোন gives the geometrical interpretation of the diffraction condition. এইটাও এই ডিফ্রাকশন কন্ডিশনটার ইয়ে করে, geometrical interpretation of the diffraction condition. Brillouin zone gives the geometrical interpretation of the diffraction condition. এবার কিভাবে দেয়, কেন দিয়ে দেয়, জিওমেট্রিটা কিভাবে আমি করব এখানটায়? এটা হচ্ছে যে এই এই যে 2k ভেক্টর ডট, এই যে এটা আমি কোথায় করেছিলাম ইউনিট ভেক্টর দিয়ে? আচ্ছা আচ্ছা, এইটা কি আছে না, এই 2k ভেক্টর ডট জি ভেক্টর, 2k ভেক্টর ডট জি ভেক্টর ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। ঠিক আছে? 2k ভেক্টর ডট জি ভেক্টর ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। এইটা তো এইবার আমি এই ইয়ে করছি, এইটার পর থেকে আমি এই লাইনে লিখছি। এবার এখানটায় জিটাকে বোথ সাইড জি দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কি হবে এখানটায়? 2k ভেক্টর ডট জি ক্যাপ হবে, তাই তো? হ্যাঁ স্যার। জি ক্যাপ ইজ ইকুয়াল টু জি হবে।
ইজ ইকুয়াল টু জি, মানে রাদার এটাকে আমি মানে মড অফ জি বলবো, এটা মড অফ জি। তার মানে এখানটা কি হবে, এটার পরে ইয়ে কে ভেক্টর ডট জি ক্যাপ, কে ভেক্টর ডট জি ক্যাপ ইজ ইকুয়াল টু হাফ অফ mod of g, half of mod of g, ঠিক আছে, k vector dot g cap is equal to half of mod of g। এইটা দেখে তোমরা কেউ কিছু ইয়ে করতে পারছো যে ব্যাপারটা কি, k vector dot g vector is equal to half of mod of g? তার মানে এখান থেকে আমি ইয়ে করব কি না, k vector বা হ্যাঁ k ইন্টু cos থিটা, তাই না, দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, cos থিটা ইজ ইকুয়াল টু g বাই 2, ইজ ইকুয়াল টু g বাই 2, ঠিক আছে, mod of k into cos theta is equal to g by 2। আচ্ছা, এই যে রেসিপ্রোকাল স্পেসটাকে আলাদা নাম কি কি নাম দিয়ে আমি বলেছিলাম, রেসিপ্রোকাল স্পেসের আলাদা নাম একটা দিয়েছিলাম আমি। আলাদা নাম কি রেসিপ্রোকাল স্পেসের? এই কে স্পেস বা ফুরিয়ার স্পেস, ঠিক আছে। রেসিপ্রোকাল স্পেস হচ্ছে কে স্পেস, কারণ তুমি দেখো কেটা কি, কেটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা, তাই না। রেসিপ্রোকাল reciprocal space reciprocal space is also called the k space or Fourier space। reciprocal space is also called the k space or Fourier, কারণ কেটা কি, কেটা হচ্ছে কি 2 পাই বাই ল্যামডা। এবার ল্যামডার ইউনিট কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ল্যামডা? লেন্থ, সেই তো তার মানে 1 বাই লেন্থ, তাই না। রেসিপ্রোকালের ইয়েটা কি 1 বাই লেন্থ, ডাইমেনশনটা, ঠিক আছে। তাহলে কে স্পেস, এইবার এই যে কে কে কস থিটা ইজ ইকুয়াল টু জি বাই 2, এইটার আমি তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, এটার মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে এই, তার মানে কে মাস্ট লাই অন দা পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ জি, জি বাই 2, কে কস থিটা ইজ ইকুয়াল টু জি বাই 2, এটার মানেটা কি দাঁড়াচ্ছে যে কে মাস্ট লাই অন দা বাইসেক্টর অফ জি, ঠিক আছে। therefore this means that k must lie on the bisector of g vector, on the bisector of g vector, ঠিক আছে। this means that k must lie on the bisector of g vector, ঠিক আছে, bisector of g vector। এবার ধরো এই এটার মানেটা কি, এই যে ধরো এখানটায় এইটা যদি জি হয়, ঠিক আছে, এইটা অরিজিন, ধরো এটা অরিজিন মানে ও, এবং এটা যদি জি হয়, এটা যদি জি হয়, তাহলে এই যে এইটার বাইসেক্টর কোনটা হবে, ধরো সামওয়্যার হিয়ার, এটা এটার বাইসেক্টর হবে। তাহলে কে উইল লাই, দিস উইল বি কে, কে উইল লাই অন দ্য পারপেন্ডিকুলার এন্ড দিস অ্যাঙ্গেল ইজ থিটা, the angle between k and g is theta, বলছে না, this is k, ঠিক আছে, and this is theta, and this much is g by 2, this much is g by 2, k will lie on the bisector of g, g vector, k will lie on the bisector of g vector। এইবার আরো আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারে, এইবার এই ব্রিলাজনটাকে কনস্ট্রাক্ট করতে বলে ইয়েতে আর কি। বিভাজনে খুব বড় কোয়েশ্চেন আসার 3-4 মার্কসের হয়তো আসলেও আসতে পারে আর কি।
তো বিলয়জনটা কনস্ট্রাক্ট কিভাবে করবে, এইটা হচ্ছে মোস্ট বেসিক ইয়ে বিলয়জনের বলে দিলাম। এবার বিলয়জনটা তুমি কনস্ট্রাক্ট কিভাবে করবে কনস্ট্রাক্টটা, এখানে এই ডট ডট গুলো দেওয়াই এক ডিফিকাল্ট আর কি। ধরো একটা রেসিপ্রোকাল ল্যাটিস আমি আঁকছি, এইটা 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 এই, ঠিক আছে, তারপরে এই এই এক দুই তিন চার পাঁচ, এই একটা রেসিপ্রোকাল ল্যাটিস আঁকলাম আমি। ঠিক আছে, এটা হচ্ছে কি না, এটা রেসিপ্রোকাল ল্যাটিস। ঠিক আছে, এবার কি এখানে ধরো সে সাপোজ কোনটা ধরবে, এইটা ধরলাম, এইটা ধরলাম অ্যাজ দ্য ইয়ে অরিজিন। ঠিক আছে, এটা ধরলাম এবার অরিজিন। এইবার কি হচ্ছে, এইবার তুমি ওই অরিজিন থেকে তুমি ইয়ে আঁকছো, তাই তো, অরিজিন থেকে এই রেসিপ্রোকাল ভেক্টর গুলো আঁকবে। ঠিক আছে, এইখান থেকে এই এই ভেক্টর একটা, এইখান থেকে 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 এই ভেক্টর একটা, এরকম ভাবে তুমি এই এখান থেকে এই একটা, এইখান থেকে এই একটা, এই একে এঁকে ফেললে। ঠিক আছে, তো একদম নিয়ারেস্ট যেগুলো আর কি, একদম নিয়ারেস্ট যে ইয়েগুলো সেগুলোতে তুমি এই ইয়ে এঁকে ফেললে। এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা তো নিয়ারেস্ট নয়, তাই এখান থেকে এইটা তুমি ইয়ে করলে না। এইটা নিয়ারেস্ট নয় তাই করলে না। ঠিক আছে, এইবার কি বলছে না, এইবার ধরো এই যে ইয়েটা আহ, এই যে ধরো এই ভেক্টরটা, এই এই জি ভেক্টরটা, ঠিক আছে, এই ধরো এইখান থেকে এইটা, এই যে এইটা ধরো, এইগুলোকে বাদই দাও তুমি, এখানে এইগুলোকে বাদ দাও, এইগুলোকে বাদ দাও, এইগুলোকে বাদ দাও, এটা বাদ দাও, এই, ঠিক আছে, দাঁড়াও একটু দিয়ে গেল। আচ্ছা, এইবার এই যে এইটার এই যে জি ভেক্টরটা, ঠিক আছে, এইখানে কি লিখেছি আমি, যে দেয়ারফর দিস মিন্স দ্যাট কে মাস্ট লাই অন দ্য বাইসেক্টর অফ জি ভেক্টর। ঠিক আছে, বাইসেক্টর অফ জি ভেক্টর, এইবার তুমি এইটার যে বাইসেক্টর, তার মানে এইটা হচ্ছে ওর বাইসেক্টর, তাই তো, দিস উইল বি বাইসেক্টর, এইটা এইটা ওর বাইসেক্টর হবে। হ্যাঁ, এইবার
সিমিলারলি এই যে এইটা যেটা এই যে জি ভেক্টরটা এর ইয়ের বাইসেক্টর কোনটা হবে? এর বাইসেক্টরটা এইখান থেকে ধরো যে ইয়ে যাবে, এইভাবে যাবে, ঠিক আছে তো? তারপরে হচ্ছে এই যে এইটার বাইসেক্টরটা কোনটা হবে? এই হবে। তারপরে হচ্ছে এই যে তারপরে কোনটা হলো? এইটা এই যে জি ভেক্টরটা এইটার বাইসেক্টরটা কোনটা হবে? এইটার বাইসেক্টরটা এই এরকম হবে। তারপরে হচ্ছে এই ভেক্টরটা এইটার বাইসেক্টরটা কোনটা হবে? এই এরকম হবে। তারপরে হচ্ছে এই ভেক্টরটা এইটার বাইসেক্টরটা কোনটা হবে? এই এরকম হবে। এইবার এই দিয়ে আমি কি হলো আমার ইয়ে এখানে মানে ব্রিলয়েন্ট জোন তৈরি হলো আর কি। এবার ধরো এইটা তো জি ভেক্টর, এটাকে আমি এইভাবে মুছে দিলাম, এইভাবে আমি ব্যাপারটাকে এই হ্যাঁ, এই এবার এই যে যে রিজনটা এই যে রিজনটা এই রিজনটাকে আমি বলছি হচ্ছে ফার্স্ট ব্রিলয়েন্ট জোন। এই রিজনটাকে আমি বলছি হচ্ছে ফার্স্ট ব্রিলয়েন্ট জোন। ফার্স্ট ব্রিলয়েন্ট জোন, ঠিক আছে? এই রিজনটাকে আমি বলছি হচ্ছে ফার্স্ট ব্রিলয়েন্ট জোন। মানে এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে এই ইয়ের মধ্যে এইগুলো হচ্ছে কিন্তু কে কে ভেক্টর। এইটা 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 এইগুলো হচ্ছে কে ভেক্টর, ঠিক আছে? এইগুলোকে বলা হয় হচ্ছে ব্র্যাগ প্লেন। এই যে প্লেন এইগুলোকে বলছি আমি ব্র্যাগ প্লেন। এই জিনিসগুলোকে আমি বলছি হচ্ছে ব্র্যাগ প্লেন। এই জিনিসটাকে বলছি আমি বিয়ে ব্র্যাগ প্লেন। এইটা ব্র্যাগ প্লেন, এটা হচ্ছে ফার্স্ট ব্রিলয়েন্ট জোন। তারপরে এইগুলো যে এইখানেও যদি তুমি এটা মুছে দাও, এটা এটা তো আমি মুছেই দিয়েছিলাম, মানে জি ভেক্টর গুলোকে যদি মুছে দাও, জি ভেক্টর গুলোকে যদি তুমি মুছে দাও তাহলে এখানটা আমি এইটা ইয়ে করে মুছে দিলাম। এইটা হচ্ছে সেকেন্ড ব্রিলয়েন্ট জোন। বুঝতে পারছো কি তোমরা, না অসুবিধা হচ্ছে? বুঝতে পারছি স্যার। লম্বা দাগটা ওটা কে ভেক্টর তাই ওটা মিটালেন না, তাই তো স্যার? না, জিটাকে মেটালাম আমি অ্যাকচুয়ালি। ওটা কে ছিল বলে মিটালেন না ওটাকে? হ্যাঁ, এইগুলো সব কে, আমি এটা আরেকটু ভালোভাবে বোঝানো যায়, দাঁড়াও এটা এইটা হচ্ছে ফার্স্ট ব্রিলিয়ান্ট জোন। এইগুলো হচ্ছে এই যে এইটা, হ্যাঁ। তারপরে এইখানেও হবে, সেটা সেটা সুন্দরভাবে দেখিয়ে দেওয়া যায়। এইগুলো হচ্ছে সেকেন্ড ব্রিলিয়ান্ট জোন, ঠিক আছে? ফার্স্ট ব্রিলিয়ান্ট জোন, সেকেন্ড ব্রিলিয়ান্ট জোন, এইভাবে ইয়ে হবে। আহ, আচ্ছা ঠিক আছে, আমি দেখি এটা এটা আবার আবার একটু মুছে আর একটু বেটার করে তোমাদেরকে বোঝাই। কি হলো?
আচ্ছা, এটা পয়েন্টগুলো আবার আঁকি। কিন্তু এটা ঠিক আছে। এখানে এই ঠিক আছে স্যার। এইবার ধরো আমি এই পয়েন্টটা নিচ্ছি, আমি এই পয়েন্টটা নিচ্ছি, ঠিক আছে। এইবার আমি প্রথমে জি ভেক্টর গুলো মানে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরটা আমি কিভাবে ইয়ে করবো না, এইটা ধরো অরিজিন, এইখান থেকে যে কোনো একটা রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টে গেলেই তো সেটাই রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর হবে, তাই না? এবার যে নিয়ারেস্ট যে ইয়েগুলো সেগুলো আমি আঁকলাম, এই আঁকলাম, এইটা, এইটা কোথাও বুঝতে না পারলে বলবে। এইখান থেকে এইটা নিয়ারেস্ট যেগুলো, এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা, এই হয়ে গেল। ওকে, এই হয়ে গেল। এইবার কি হচ্ছে, এই যে ভেক্টরটা, এবার আমি কি বলছি যে এইখানে বলছে যে বাইসেক্টর কে, কে দিস মিন্স দ্যাট কে মাস্ট লাই অন দ্য বাইসেক্টর অফ জি ভেক্টর। তার মানে এই জি ভেক্টর, এই যে জি ভেক্টরটা, এটাকে আমাকে বাইসেক্ট করতে হবে, তাই তো? এটাকে আমাকে বাইসেক্ট করতে হবে এখানে। এবার লাইন, এটার কালার চেঞ্জ করা যায় না এটা? এই তো কালার চেঞ্জ করা যায়, গুড। এই নীলটা দিয়ে আমি ইয়ে করছি। আচ্ছা, এই এবার আমি বাইসেক্ট করছি। বাইসেক্ট কিভাবে করব? তার মানে এই এই ঠিক এইভাবে এই 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 জি ভেক্টরটাকে আমি বাইসেক্ট করে দিলাম, ঠিক আছে। এই জি ভেক্টরটাকে আমি বাইসেক্ট করে দিলাম। এক মিনিট দাঁড়াও। ওকে, এই জি জি ভেক্টরটাকে আমি বাইসেক্ট করে দিলাম। এবার তারপরে সিমিলারলি এই যে এইটাতেও যে আছে, এইখানে এই জি ভেক্টরটাকে বাইসেক্ট করে দিলাম। ওকে, তারপরে যেগুলো ইয়েগুলো স্ট্রেট গুলো আছে সেগুলোকে এইটা, এইটাকে আমি বাইসেক্ট করবো, রাইট? এবার ঠিক বাইসেক্ট করছি, ধরো এই বাইসেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে এইখানে এই বাইসেক্ট করে দিলাম। তারপরে কোন দুটো বাকি রইলো? এই যে এইটা বাকি রইলো, ঠিক আছে, তাই তো? এবার এইটাকে যদি আমি বাইসেক্ট করি, কিভাবে বাইসেক্ট করব? এই এই বাইসেক্ট করলাম, ঠিক আছে। তারপরে এইখান থেকে আহ, এই যে এইটাকে বাইসেক্ট করব, কিভাবে বাইসেক্ট করব? এই এই বাইসেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আবার এইটাকে বাইসেক্ট করব, এইটাকে কিভাবে বাইসেক্ট করব? এই বাইসেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আবার এইটাকে বাইসেক্ট করব, এটাকে কিভাবে বাইসেক্ট করব? এই বাইসেক্ট করে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল। এইবার তাহলে এইবার আমি এইগুলোকে এই আহ, ইয়েকে মুছে দিচ্ছি, এই রেসিপ্রোকাল লাইট, এগুলো তো ভেক্টর, তো এটা তো আর ইয়ে নয়, ভেক্টরটাকে মুছে দিচ্ছি, রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরটাকে গুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে স্যার। এই এইবার এইটা যেটা হলো, দিস ইজ কল্ড অ্যাজ দ্য ফার্স্ট বিলয়েন জোন। এই যে এনক্লোজড বাই দিস, এইগুলোকে আমি মুছে দিই। এইটা এইটা হচ্ছে ফার্স্ট ব্রিলয়েন জোন, ঠিক আছে। দিস ইজ দ্য ফার্স্ট ব্রিলয়েন জোন, দিস ইজ দ্য সেকেন্ড ব্রিলয়েন জোন। কোনটা? এইটা হচ্ছে সেকেন্ড ব্রিলয়েন জোন, এইটা হচ্ছে সেকেন্ড ব্রিলয়েন জোন, এইটা হচ্ছে, এখানে আমি এটা মুছে দিই,
আমি লিখেই দিই, এটা দিয়ে লিখে দিই। দিস ইজ দ্য সেকেন্ড ব্রিলয়েন্ট জোন, দিস ইজ দ্য সেকেন্ড ব্রিলয়েন্ট জোন, দিস ইজ দ্য সেকেন্ড ব্রিলয়েন্ট জোন। তারপরে সাকসেসফুলি থার্ড ফোর্থ অত তোমাদের বুঝতে হবে না, এটা পরে এমএসসি তে আরো ডিটেলস এগিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট ব্রিলয়েন্ট জোন, সেকেন্ড ব্রিলয়েন্ট জোন। এবার ফার্স্ট ব্রিলয়েন্ট জোনের ইয়েটা কি না, এইগুলো কি, এইগুলোকে এই যে এটা মানে ইট ইজ বাউন্ডেড বাই হোয়াট, মানে এই যে জিনিসটা আর কি, এই এটা ধরো আমি লাল দিয়ে করে দিই, এই যে এটা এইটা কিন্তু, এইগুলো কিন্তু এই যে সব নীল যেগুলো না, সেইগুলো কিন্তু সব কে ভেক্টর, কিন্তু নীলগুলো যে আমি এঁকেছি সব কে ভেক্টর, and those are called as the Bragg plane. This is the Bragg plane, this is the Bragg plane, this is the Bragg plane, this is Bragg plane, this is Bragg plane, this is Bragg plane. Their first Brillouin zone is bounded by the Bragg planes, second Brillouin zone are bounded by the Bragg planes. ঠিক আছে, এইটা দিস ইজ দ্য ফার্স্ট Brillouin zone, এইখানে এই অল্প একটু এই, তারপরে এই এই আহা এই 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 এই, এইটা হচ্ছে ফার্স্ট Brillouin zone। তার বুঝতে পারছো সেকেন্ড Brillouin জোনটা কোনটা তাহলে? এই যে সেকেন্ড Brillouin জোনটা আমি সবুজ দিয়ে এঁকে দিই, এইটা হচ্ছে সেকেন্ড Brillouin জোন, দিস ইজ দ্য সেকেন্ড Brillouin জোন, দিস ইজ দ্য সেকেন্ড Brillouin জোন। তারপরে এইখানেও এটা হচ্ছে সেকেন্ড Brillouin জোন। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে কে, মানে মানে কে ভ্যালু আর কি, বুঝলে তো, এগুলো হচ্ছে এই কে ভ্যালু, কারণ এই কে হচ্ছে এইখানটায় এই যে ইয়ে কে কে ভ্যালু, এইটা কে হচ্ছে এইখানটা কি, এইখান থেকে জিরো থেকে স্টার্ট করছে কে, কে হচ্ছে জিরো থেকে স্টার্ট করছে, তারপরে এইখানে এই পাই বাই এ। ঠিক আছে, এইটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে পাই বাই এ, তারপরে হচ্ছে 2 পাই বাই এ, 3 পাই বাই এ, এইভাবে ভ্যারি ভ্যারি করবে এইভাবে। এটা হচ্ছে জিরো, জিরো টু এই জায়গাটা হচ্ছে পাই বাই এ। ঠিক আছে, এটা হচ্ছে পাই বাই এ, তাহলে এইটা হচ্ছে মাইনাস পাই বাই এ, এটা হচ্ছে মাইনাস পাই বাই এ। তাহলে এইভাবে এগুলো ভ্যারি করবে। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার বুঝতে পেরেছি। ওকে গুড। অনুপ আজকে বেশ কয়েকদিন পর আসলে, কিন্তু আচ্ছা, তাহলে এবার মানে মানে কত অবধি ফার্স্ট Brillouin জোনটা থাকবে, কত অবধি ফার্স্ট Brillouin জোনটা থাকবে, কোনখান থেকে সেকেন্ড Brillouin জোন স্টার্ট হবে? না এই যে মানে কি বলবো, এইখান থেকে ধরো এই স্টার্ট হচ্ছে, দাঁড়াও এক মিনিট। এখানে nth Brillouin জোন, nth Brillouin জোন কিভাবে থাকবে? nth Brillouin জোন হচ্ছে n minus 1 Bragg plane, n minus 1 Bragg plane to the nth
ব্র্যাগ প্লেন, nth ব্র্যাগ প্লেন, ঠিক আছে, n-1 ব্র্যাগ প্লেন টু দ্য nth ব্র্যাগ প্লেন। এটা হচ্ছে ইয়ে আর কি, nth ব্রিলয়েন্ট জোন হচ্ছে n-1 ব্র্যাগ প্লেন থেকে nth ব্র্যাগ প্লেন অবধি। তার মানে এখানে দেখো এই যে সেকেন্ড ব্রিলয়েন্ট জোনটা, এনটা ধরো সেকেন্ড ধরছি, তার মানে n-1 ব্র্যাগ প্লেন, n-1 ব্র্যাগ প্লেনটা কোনটা, তার এই n-1 মানে 2-1, দ্যাট ইজ ফার্স্ট ব্র্যাক প্লেন, এইটা হচ্ছে ফার্স্ট ব্র্যাক প্লেন টু দ্য nth ব্র্যাক প্লেন, টু দ্য nth ব্র্যাক প্লেন মানে এই যে এইটা হচ্ছে সেকেন্ড ব্র্যাক প্লেন, দিস ইজ দ্য সেকেন্ড ব্র্যাক প্লেন, তাই তো, দিস ইজ দ্য ফার্স্ট ব্র্যাক প্লেন, ফার্স্ট ব্র্যাক প্লেন থেকে সেকেন্ড ব্র্যাক প্লেনের মধ্যে যেইটুকু রিজন সেটা হচ্ছে সেকেন্ড ব্রিলয়েন্ট জোন। জিরোথ ব্র্যাক প্লেন থেকে, মানে এইটা এখানে কোনো ব্র্যাক প্লেন নেই, জিরোথ ব্র্যাক প্লেন থেকে ফার্স্ট ব্র্যাক প্লেন অবধি, যেইখানে একটা ব্র্যাক প্লেন আসছে সেইখানে গিয়ে ফার্স্ট ব্রিলয়েন্ট জোনটা শেষ হবে, তারপর থেকে সেকেন্ড ব্রিলয়েন্ট জোন শুরু হবে। তো আমরা তো দেখলাম এইখানে এইটা হচ্ছে এইখানে এই ব্র্যাক প্লেন, এই ডাইরেকশনে এইটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট ব্র্যাক প্লেন, তাহলে এইখানে এসে ফার্স্ট ব্রিলয়েন্ট জোনটা শেষ হয়ে গেল, তারপর থেকে সেকেন্ড ব্রিলয়েন্ট জোন স্টার্ট হলো, এইখানে হচ্ছে এইখান থেকে এইখানে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাক প্লেন, এইখান থেকে এইখানে ফার্স্ট ব্রিলয়েন্ট জোনটা ছিল, তারপর থেকে সেকেন্ড ব্রিলয়েন্ট জোন শুরু হয়ে গেল, ঠিক আছে। এইখানে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাক প্লেন, তার মানে এইখান থেকে এইখানে ফার্স্ট ব্রিলয়েন্ট জোনটা, তারপর থেকে এইখানে হচ্ছে সেকেন্ড ব্রিলয়েন্ট জোন, এইটা হচ্ছে সেকেন্ড ব্রিলয়েন্ট জোন, দিস ইজ অলসো দ্য সেকেন্ড ব্রিলয়েন্ট জোন, এই যে এইটা, দিস ইজ অলসো দ্য সেকেন্ড ব্রিলয়েন্ট জোন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে তো, ব্র্যাক প্লেন মানে ব্রিলয়েন্ট জোনটা কোনখান থেকে কোনখান অবধি না, n-1 ব্র্যাক প্লেন থেকে nth ব্র্যাক প্লেনের মধ্যে হচ্ছে nth ব্রিলয়েন্ট জোন, হ্যাঁ স্যার, পেরেছি। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্রিলয়েন্ট জোনের তোমাদের হয়তো এই এরকম একটা ছোটখাটো ব্রিলয়েন্ট জোন আঁকতে দিতে হতে বলতে পারে আর কি, মানে খুব বড় কোশ্চেন থাকবে না এটাতে, ওই 3-4 মার্কসেরই হয়তো থাকবে একটা। আচ্ছা, স্যার বলো। বলছি স্যার, আমাদের যে কলেজ খুলবে স্যার, ওটার জন্য কোনো নোটিশ দিবে আবার কলেজ থেকে তার জন্য? এগুলো আমি জানি না, নিশ্চয়ই দেওয়ার তো কথা। ও আচ্ছা স্যার, মানে স্যার 16 তারিখ তো হতে চলো, তো ওই জন্য হ্যাঁ ঠিকই, দেবে ডেফিনেটলি দেবে। আচ্ছা। আমাদেরই অ্যাকচুয়ালি, আমি তো এখনো কলকাতায়, আর 4-5 ঘন্টা পর ট্রেন ধরবো, তো ও, কালকে আমাদের যাওয়ার কথা, আচ্ছা কালকে স্যার। সব টিচারদের। আচ্ছা, এই গেল, এরপরে তোমাদের লাস্ট টপিক হচ্ছে এইটা, এই চ্যাপ্টারে লাস্ট টপিক হচ্ছে এই অ্যাটমিক ফর্ম ফ্যাক্টর অ্যান্ড জিওমেট্রিক স্ট্রাকচার FACT ফ্যাক্টর, অ্যাটমিক ফর্ম ফ্যাক্টর অ্যান্ড জিওমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর, এই, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি এবং এই জিনিসটা কেন দরকার পড়ে, ঠিক আছে, তার জন্য যেটা তোমাদের একটা আমি করে রেখেছি, যে অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর, এইটা করি এটা, আচ্ছা, এইখানে কি লেখা আছে না, as seen already there is an interaction, কি পড়তে পারছো তো এটা? এবার হ্যাঁ, এইখানে ব্যাপারটা কি হচ্ছে, যে এই যে ডিফ্র্যাকশনটা, আমরা তো পড়ছি তো, ডিফ্র্যাকশন ইজ বাই হুইচ রে, কোন রে দিয়ে ডিফ্র্যাকশনটা হচ্ছে, এক্স রে দিয়ে ডিফ্র্যাকশনটা হচ্ছে, তাই তো। এবার এক্স রেটা কি করে, এইখানটা এক্স রে তো তোমার
আহ, এইখানে ধরো কি হলো এটা আসতে ইয়ে করছে না। এই হচ্ছে নিউক্লিয়াস, তাই তো? তারপরে এই এক্সট্রা মানে ইয়েগুলো রয়েছে, অরবিট, এক্সট্রা নিউক্লিয়ার অরবিট। তাই তো? এবার এইখানে তো ইলেকট্রন রয়েছে, তাই তো? এখানে ইলেকট্রন রয়েছে, এইখানে ইয়ে, এখানে ইলেকট্রন রয়েছে। এইবার কি হচ্ছে, এই এক্স রে যখন আসছে, এক্স রে যখন এই ইনসিডেন্ট হচ্ছে এক্স রে, তাই তো? এবার এক্স রে কি করছে, এক্স রে তার মানে তোমার ইয়ের এই যে তোমরা যে এইখানে ইয়েটা যে পড়েছিলে, এই যে আঁকাটা যে আমি এঁকেছিলাম 2D সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা ইয়ে করার জন্য, তো কি হচ্ছে, এইখানে অ্যাটম রয়েছে, তাই তো? এই অ্যাটমে এক্স রে পড়ছে, এইভাবে এক্স রে পড়ছে। এবার এক্স রে কি করছে, এক্স রে তো এই ইলেকট্রন গুলোর সঙ্গে ইন্টারাক্ট করছে, তাই না? মানে গোটা অ্যাটমটার সঙ্গে ইন্টারাক্ট করছে, তাই তো? তার হ্যাঁ তার- তার মানে ডিপেন্ডিং অন দ্য ইন্টারাকশন কি হচ্ছে যে ওই স্ক্যাটারিং বা ডিফ্র্যাকশনটা ডিপেন্ড করে। মানে ধরো কার্বনের অ্যাটমিক নাম্বার কত? স্যার 6 6। আচ্ছা, অক্সিজেনের কত? স্যার 8 8। তার মানে অক্সিজেনে ইয়ে বেশি, ইলেকট্রন বেশি, বা একটু কম ডিফারেন্স বললাম। ধরো সোডিয়ামের কত? সোডিয়াম 11 তে থাকে স্যার। 11, তাই তো? এবার সোডিয়ামে তার মানে ইয়ে বেশি, ইলেকট্রন সংখ্যা বেশি, হ্যাঁ তাই তো? সুতরাং সেইখানে কি হবে, সেইখানে এই যে স্ক্যাটারিংটা বেশি হবে, হ্যাঁ তাই তো? সেখানে স্ক্যাটারিংটা বেশি হবে। তো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার যে ইয়ে যে মানে অ্যাজ সিন অলরেডি দেয়ার ইজ এন ইন্টারাকশন বিটুইন এক্স রেজ অ্যান্ড ইলেকট্রনস কন্টেন্ট ইন অ্যান অ্যাটম, সেটাই আমি তোমাদের এখানে দেখালাম, ঠিক আছে? As seen already, there is an interaction between X-rays and electrons contained in atoms. এই যে ইন্টারাকশনটা হচ্ছে, as there are different number of electrons in each atom, যেটা এখনই বললাম, different number of electrons in each atom, the diffracting power of each atom will not be the same, তাই না? যে কার্বনের যা ডিফ্র্যাক্টিং পাওয়ার, সোডিয়ামের ডিফ্র্যাক্টিং পাওয়ার আরো বেশি হবে, কারণ সেখানে তো ইলেকট্রন বেশি রয়েছে, তারা তো আরো বেশি ডিফ্র্যাক্ট করাবে, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে? এইবার কি হচ্ছে, ওইখান থেকে ইয়ে আছে যে দ্য রেশিও অফ দ্য কোহেরেন্ট অ্যামপ্লিটিউড অফ ওয়েভস স্ক্যাটার্ড বাই অ্যান অ্যাটম টু দ্যাট অফ আ সিঙ্গল ইলেকট্রন কেপ্ট অ্যাট দ্য পয়েন্ট ইজ নোন অ্যাজ দ্য অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর অফ দ্য jth অ্যাটম। অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর FJ লিখেছে। The value of the atomic scattering factor is maximum at the center of the electron cloud and decreases exponentially as one moves away from the center. Definitely এইটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড, এইখানে কি বলবো, কনসেন্ট্রেটেড রয়েছে, যত দূরে যাবে এইখান থেকে আরো স্ক্যাটারিং কমবে। তো অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টরের ইয়েটা আমি তোমাদের লিখে দিচ্ছি যে the atomic scattering factor F, যেটা এখানে লিখতে পারছি না তোমার, F is defined as the ratio of the radiation amplitude scattered
by the actual electron distribution in an atom. ঠিক আছে, তার মানে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন ইন অ্যাটম মানে কি, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন ইন অ্যাটম মানে কি, তার মানে ওই গোটা অ্যাটমটাই বলছে, তাই না? এখানে কি দ্য রেশিও অফ দ্য কোহেরেন্ট অ্যাম্পলিটিউড অফ দ্য ওয়েভ স্ক্যাটার্ড বাই অ্যান অ্যাটম, আমি এখানটা জাস্ট একটু ইয়ে করে লিখেছি, দ্য অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর F is defined as the ratio of the radiation amplitude scattered by the actual electron distribution in an atom. ঠিক আছে, actual electron distribution in an atom to that scattered by a single electron, localized at a point, ঠিক আছে? এইটা হচ্ছে ইয়ে, the atomic scattering factor F is defined as the ratio of the radiation amplitude scattered by the actual electron distribution in an atom to that scattered by a single electron localized at a point. এইটা হচ্ছে তোমার অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর। হ্যাঁ, তো এই ডেফিনিশনটা মনে রাখতে হবে তোমাদেরকে। তো এটা হচ্ছে অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর। এইবার কি হচ্ছে, এইবার হচ্ছে চলে আসো যে জমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর। এখানে লিখে দিই, ওখানে লিখেও ছিলাম, এখানে জমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর, জমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর। জমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টরটা কি? It is defined as, geometric structure factor is defined as, the ratio of the amplitude, of the wave scattered by an entire unit cell, to the amplitude of the wave scattered by a single point electron, for the same wavelength, at the origin, It is defined, geometric structure factor টা কি ডিফাইন করে? It is defined as the ratio of the amplitude of the wave scattered by an entire unit cell. ঠিক আছে, unit cell to the amplitude of the wave scattered by a single point electron. আর অ্যাটমিক ফ্যাক্টরটা কি ছিল? অ্যাটমিক ফ্যাক্টরটা ছিল scattered by an entire atom to that scattered by a single electron. এটা হচ্ছে ইউনিট সেল। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট সেল। ইউনিট সেল তো তোমাদেরকে ইয়ে বুঝিয়েছিলাম কি জিনিস ইউনিট সেল। ঠিক আছে, এই যে এইখানে এই যে এক একটা ইউনিট সেল, মানে এই পুরো এইটা হচ্ছে একটা ইউনিট সেল, অনলি দিস ওয়ান। এখানে কতগুলো দেখছি আমরা, 1 2 3 4 5 6 7 8টা, এই একটা ইউনিট সেল। একটা ইউনিট সেলে তো এরকম অনেক অ্যাটম রয়েছে না? তাহলে এই একটা ইউনিট সেলে, মানে ইট ইজ আ ওয়েভ স্ক্যাটার্ড বাই এন্টায়ার ইউনিট সেল টু দ্য অ্যাম্পলিটিউড অফ ওয়েভ স্ক্যাটার্ড বাই সিঙ্গেল ইলেকট্রন ফর দ্য ওয়েভলেন্থ অ্যাট দ্য অরিজিন। এই আচ্ছা, এবার it is defined as, it is denoted as it is written as কি, it is written as কিভাবে লেখা হয় এটাকে না, ক্যাপিটাল এফ, মানে জয়েন্ট্রিক স্ট্রাকচার ফ্যাক্টরটাকে ক্যাপিটাল এফ দিয়ে লেখা হয়।
capital F HKL, capital F HKL is equal to summation of J is equal to 1 to capital N, ঠিক আছে, J is equal to 1 to capital N, এই হচ্ছে FJ, এইটা হচ্ছে অ্যাটমিক ফ্যাক্টর FJ into e to the power of 2 pi e to the power of 2 pi sorry e to the power of 2 pi I e to the power of 2 pi I into h xj plus k yj plus lzj এই, ঠিক আছে, এই হচ্ছে এই ব্যাপার। এবার HKL তো জানো, HKL হচ্ছে ইয়ের ওই কি বলে, HKLটা কি বলো, মিলার ইন্ডিসেস, HKLটা হচ্ছে মিলার ইন্ডিসেস। এখানে এইটা হচ্ছে জয়েন্ট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর, দিস ইজ দ্য জয়েন্ট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর, ঠিক আছে। আর এফটা কি, এটা হচ্ছে এই অ্যাটমিক স্ট্রাকচার ফ্যাক্টর, এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার ফ্যাক্টর, ঠিক আছে, এফটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার ফ্যাক্টর, এই হচ্ছে এই। এবার হ্যাঁ আরেকটা জিনিস, হ্যাঁ বলো। স্যার জে ইকুয়ালস টু 1 থেকে n কেন করলেন গুড ওটা? গুড, এটাই আমি এখনই ওটাই বলতে যাচ্ছেন, জে ইজ ইকুয়াল 1 to n মানে হচ্ছে সমস্ত যা অ্যাটম রয়েছে ওইখানে সবগুলোকে ধরছে, এটা হচ্ছে অনলি ফর যে জেথ অ্যাটম। এবার এখানে তো সব মানে অনেক অ্যাটম আছে না, সব ইউনিট সেল নিয়ে গোটা তুমি ইয়েটাকে ল্যাটিসটাকে কনসিডার করছো, ঠিক আছে, গোটা ক্রিস্টালটাকে কনসিডার করছো, তখন কি হচ্ছে সব অ্যাটমটাকে তোমায় নিতে হবে, তাই না? আচ্ছা স্যার, বুঝতে পারলাম। সেই জন্য ওই ইয়ে নিচ্ছে, যে ইজ ইকুয়াল টু 1 to n নিচ্ছে। আচ্ছা, এইবার এইখান থেকে তোমাদের ইয়ে আসতে পারে যে এই জিওমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর ফর সিম্পল কিউবিক, জিওমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর ফর সিম্পল কিউবিক, জিওমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর ফর সিম্পল কিউবিক। সিম্পল কিউবিকের ক্ষেত্রে জিওমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর কি, সিম্পল কিউবিকের ক্ষেত্রে কি হয়, মানে সিম্পল কিউবিকের ইয়েতে আমি আর আঁকছি না, সিম্পল কিউবিকের ক্ষেত্রে কি হয়, মানে জাস্ট প্রত্যেকটা কর্নারে এক একটা অ্যাটম থাকে, তাই তো? তাহলে এইখানটা কি হয়, মানে এক্স জে, আমি আবার এক্স জে করে লিখেছি এটা, তার মানে আমি আর জে লিখছি না, বুঝলে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু কি হবে, 0 হবে, তাই না? 0 হবে, এইটা মানে তুমি সিম্পল ইয়েতে কি হচ্ছে, এইটা সিম্পল কিউবিক, তাই তো? তার মানে এটা জাস্ট ইয়েতে রয়েছে, কর্নারে রয়েছে। এবার কর্নারে থাকলে কি হবে, তুমি জাস্ট অরিজিনটাকে নাও, এই অরিজিন এই যে এইটাকে নিয়ে নাও, ঠিক আছে, তাহলে কি হবে, ওইটার অরিজিনটা 0 0 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এফটা কি হবে, এফটা হবে কি ই টু দি পাওয়ার অফ 2 পাই 0, তার মানে এফটা হবে সামেশন অফ এফ জে, তার মানে এফটা হবে কি হবে, এফ হয়ে যাবে, এফটা এফ হয়ে যাবে। এইটা তোমরা বুঝতে পারলে না, আমি এখন আরেকটা জিনিস করছি, এটা করলে আরো বুঝে যাবে। এবার বিসিসির ক্ষেত্রে কি হবে, জিওমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর in case of BCC, জিওমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর ইন কেস অফ বিসিসি। বিসিসির ক্ষেত্রে কি হবে বলতো, বিসিসির ক্ষেত্রে এই সেম জিনিস, জাস্ট বিসিসির ক্ষেত্রে এইখানে ভেতরে একটা অ্যাটম থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। ভেতরে একটা অ্যাটম থাকবে এই বডি সেন্টারে, এই সবাই আছো কি, আছো কি ভাই, সৌগত আছো, ওই ব্যাস সৌগত বেরিয়ে গেছে। এই অনুপ আছো, ক্লাস করছো, অনুপ, সঞ্জয়? হ্যাঁ স্যার, আছি।
হ্যাঁ আচ্ছা, স্যার। হ্যাঁ, যে ইয়ের ক্ষেত্রে বডি সেন্টারের ক্ষেত্রে কি হবে? বডি সেন্টারের ক্ষেত্রে এই যে এই ইয়েটা, এই অরিজিনের এটা তো 0 0 0ই ইয়ে করব, তাই না? এই বডি সেন্টারটাতে আমি কিভাবে যাব? এই দেখো, এইখান থেকে তুমি টুয়ার্ডস ধরো এক্স ডাইরেকশন হাফ গেলে, টুয়ার্ডস ওয়াই ডাইরেকশন হাফ গেলে, টুয়ার্ডস জেড ডাইরেকশন হাফ গেলে, তার মানে কি হবে এটার ইয়েগুলো? একটা হবে এক্স ইজ ইকুয়াল টু 0 0 0, একটা হবে ও আহা, সরি সরি, আমি একটা জিনিস ভুল করেছি তোমাদেরকে এইখানটা তাহলে বললেই হয়ে যাবে। এইখানটা কি হচ্ছে, সিম্পল কিউবিকের ক্ষেত্রে ইয়ে কি, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। স্যার 1। হ্যাঁ, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল ইজ ইকুয়াল টু 1। তার মানে ওই একটা যে কোনো একটা অ্যাটমের ইয়ে ধরে করলেই তো আমার হবে। আমি আর সোজা করে দিলাম, সেই অ্যাটমটাকে একদম অরিজিনাল অ্যাটমটা ধরে নিলাম, ব্যাস তার ইয়ে কি, কোঅর্ডিনেট কি, 0 0 0, সেই জন্য আমি 0 0 0 নিলাম। ঠিক আছে? এবার আচ্ছা। বিসিসির ক্ষেত্রে কি, বিসিসির ক্ষেত্রে ওটা কি, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল 3, সরি 2, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল ইজ ইকুয়াল টু 2 বিসিসির ক্ষেত্রে। এবার নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল বিসিসির ক্ষেত্রে যদি 2 হয়ে যায়, তাহলে তখন দুটো অ্যাটম নিতে হবে। সেই দুটো কোনটা হবে? ডেফিনেটলি একটা হচ্ছে কর্নারের অ্যাটম, মানে আমি অরিজিনটা নিলাম, আর এটা হচ্ছে বডি সেন্টারেরটা। হুম। অরিজিনেটটা তো কি 0 0 0, বডি সেন্টার, বডি সেন্টারের ইয়েটা কি হবে? হাফ হাফ হাফ। হ্যাঁ স্যার, হাফ হাফ। বডি সেন্টারের কোঅর্ডিনেটটা কি হবে? হাফ হাফ হাফ, তাই তো? তার মানে এবার তুমি যদি এইখানে বসাও তাহলে কি হবে? হাফ হাফ হাফ। ঠিক আছে? তাহলে এইবার তুমি যদি ইয়ে বসাও তাহলে এফটা কি হবে? এফটা হবে এই স্মল এফ, আর এই ইয়ে ইয়ে করো, এই স্মল এফ চলে আসলো, মানে সামেশনটা ইয়ে করে, তার মানে এফ চলে আসলো, যেটা থাকলো না। আর প্রথমটা হচ্ছে 0 0 0, তার মানে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আর তারপরে আমি হাফ 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 বসাচ্ছি, তার মানে কি হবে? ই টু দি পাওয়ার অফ এই ইয়ে পাই আই এইচ প্লাস এক্স প্লাস এল। এটা হচ্ছে এফ ইন্টু 1 প্লাস ই টু দি পাওয়ার অফ আই পাই ইন্টু এইচ প্লাস কে প্লাস এল, এইচ প্লাস কে প্লাস এল। এই এই বুঝতে পারলে এই টু এইচ প্লাস কে প্লাস এল কেন হবে? এই তো না, এক্স ইজ ইকুয়াল টু হাফ, ওয়াই ইজ ইকুয়াল টু হাফ, জেড ইজ ইকুয়াল টু হাফ, বুঝতে পেরেছি, তাহলে দুইটা 2 কেটে কমন যাবে। দুইটা। পাই আই এই। এইবার কি হবে এইখানে? এইচ প্লাস কে প্লাস এল কি হতে পারে? when h plus k when h plus k plus l is কি হতে পারে? ইভেন মাল্টিপল, তাই না? ইভেন হতে পারে, অড হতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। when h plus k is equal to even integer, when h plus k is even integer, তখন কি হবে? তখন এই এফটা কি হবে? তখন এই ক্যাপিটাল এফটা হবে এই স্মল এফ ইন্টু এইচ প্লাস কে ইজ ইভেন। ইভেন মানে ধরো যে 2 ধরে নাও, তার মানে 2 পাই, তাই তো? তার মানে এটা কি হবে? ই টু দি পাওয়ার অফ 2 পাই আই, তার মানে cos 2 পাই প্লাস আই sin 2 পাই, তার মানে cos 2 পাই মানে হচ্ছে তো 1, তার মানে এটা হয়ে যাবে 1, তার মানে 1 প্লাস 1 2, তার মানে এফ হয়ে যাবে 2f। বুঝলে না বুঝলে না? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। ওই ইউটিউব আই থিটার ফর্মুলা ফেলে করলেন শুধু। ব্যাস সিম্পল। তারপর হ্যাঁ, এটা না বুঝতে পারলে আমি বলবো না, খুব সোজা জিনিস, তুমি বুঝে নেবে। ইয়ে বুঝতে পেরেছো? অনুপ বুঝতে পেরেছো কি করে এটা 2f হলো? যদি না বুঝতে পারো নিজেরা করো, এটা এটা এমন কিছু কঠিন ব্যাপার না। এইচ প্লাস কে প্লাস এল ইভেন ইভেন ইন্টিজার, ইভেন হতে পারে, অড হতে পারে। তুমি ইভেন মানে 2 নিয়ে নাও, ই টু দি পাওয়ার অফ 2 পাই আই এর ফর্মুলা, ব্যাস। এইবার when h plus k plus l is equal to odd integer, when h plus k plus l is odd integer, when h plus k plus l is odd integer, তখন কি হবে? তখন হবে হচ্ছে
এফটা কি হবে বলো, অভিষেক বলো কি হবে? কসের যদি আমি অড নিই তাহলে স্যার ওটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আর মানে ধরেন আমি কস পাই ভ্যালু বলছি, কস পাই ভ্যালু জিরো আর বাট প্লাস কস অফ পাইয়ের ভ্যালু জিরো। কস পাই ভ্যালু কস ওয়ান এইটি সরি মাইনাস ওয়ান স্যার, মাইনাস হ্যাঁ, ওয়ান হ্যাঁ, মাইনাস ওয়ান আর তারপর হচ্ছে প্লাস অফ আই সাইন, সাইনের যদি ভ্যালু পাই দেখি, তো সাইন পাইয়ের ভ্যালু স্যার আপনার আসবে জিরো। জিরো। তাহলে তাহলে হচ্ছে মাইনাস মানে এফ যেটা আসবে ওটাই মাইনাস এফ হবে। মাইনাস এফ হবে, সৌগত মাইনাস এফ হবে। স্যার মাইনাস এফ স্যার 1 মাইনাস এফ হবে, বাট 1 মাইনাস এফ হবে। বাট ও 1 মাইনাস এফ সরি কি সরি উল্টো পাল্টা বলছো? ই স্যার, টু দি পাওয়ার অফ আই পাই, উচ্চ মাধ্যমিকের ই টু দি পাওয়ার অফ আই পাই কত? কস কস পাই প্লাস আই সাইন পাই, সাইন পাই সেটা মানে জিরো জিরো। হয়ে যাবে তো হ্যাঁ, তাহলে। জিরো হয়ে যাবে। 1 মানে ও মাইনাস, 1 মাইনাস 1 জিরো। হ্যাঁ 1 মাইনাস 1 হবে, তার মানে এফ ইন্টু জিরো জিরো, জিরো হবে, এটা হবে জিরো। ঠিক আছে, এই হবে জিরো। আচ্ছা এইবার জমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর ফর জমেট্রিক স্ট্রাকচার ফর জিওএম টিআরআই, জমেট্রিক এসটিআরইউজি স্ট্রাকচার ফ্যাক্টর ফর এফসিসি, এফসিসি ল্যাটিস, জমেট্রিক স্ট্রাকচার ফ্যাক্টর ফর এফসিসি ল্যাটিস। এইখানে এফসিসি তে কটা হয় বলো? নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, স্যার চারটা। চারটা। নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল হয় চারটা। এইবার তাদের বার করতে হবে, বলো তাদের অরিজিনে আছে আর হ্যাঁ বাকি একটা একটা, অরিজিনে আছে, তার মানে জিরো জিরো জিরো, একটা তো হবে জিরো জিরো জিরো, আর একটা কি স্যার তাহলে নিয়ারেস্ট দেখতে হবে, তাহলে ওই অ্যাটমটা জিরো নিয়ারেস্ট তিনটা। জিরো জিরো। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি হবে বলো? আরেকটা যে মানে তুমি যদি এইটা দেখো, এইটা অরিজিন, ঠিক আছে তো? এবার তুমি যদি এই ফেস সেন্টারটা দেখো, তাহলে কি হবে? তোমাকে তো যে কোনো একটা প্লেনের মধ্যে দিয়ে হাফ হাফ যেতে হচ্ছে, মানে হ্যাঁ এক্স, এক্স এর দিকে হাফ, ওয়াই এর দিকে হাফ, জেড এর দিকে জিরো, তাই না? হুম তার মানে হাফ হাফ জিরো। আবার তুমি যদি এইটা দেখো তাহলে কি হবে? জেড এর দিকে হাফ, এক্স এর দিকে তুমি যাচ্ছই না, ওয়াই এর দিকে হাফ, ওয়াই এর দিকে হাফ, জেড এর দিকে হাফ, তার মানে জিরো হাফ হাফ, হুম তাই তো? তার মানে এগুলো কি হবে? তার মানে এগুলো হবে কি, ওই হাফ হাফ জিরো জিরো হাফ 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 আর হাফ জিরো হাফ। হাফ জিরো। এবার বার করো, তোমরা নিজেরা বার করো তাড়াতাড়ি ঝটপট, 2 মিনিটের মধ্যে বার করে কি হবে স্ট্রাকচার ফ্যাক্টর, তাড়াতাড়ি। এফটা আমি বসিয়ে দিলাম, এটা এটা তো এই ওয়ানই আসবে, এটা ওয়ানই আসবে, প্লাস এখানে ই টু দি পাওয়ার অফ কি আসবে, এই পাই আই, ই টু দি পাওয়ার অফ পাই আই এইচ প্লাস কে। স্যার তারপর একটা প্লাস ই টু পাওয়ার পাই আই হ্যাঁ, প্লাস ই টু দি পাওয়ার অফ পাই, ই টু দি পাওয়ার অফ পাই আই কে প্লাস এল, কে প্লাস এল। আর একটা হবে স্যার এইচ প্লাস কে। হ্যাঁ না, এইচ এইচ প্লাস প্লাস এল। সরি, একটা হচ্ছে এইচ প্লাস কে, একটা হচ্ছে কে প্লাস আই এল, আর একটা হচ্ছে এল প্লাস এইচ। হ্যাঁ, এইচ প্লাস এল, হ্যাঁ এল প্লাস এইচ। এই ঠিক আছে, এই
আচ্ছা, এবার তাহলে কি হবে? ওই মানে এইখানটায় তোমাকে দেখতে হবে যে if all the indices are odd, ঠিক আছে, and ও এটা হ্যাঁ, এটা একটু একটু ইয়ে আছে, বোঝাপড়া আছে। আচ্ছা, এইবার কি হচ্ছে যে ইফ এখানে if all the indices h comma k comma l are odd, ঠিক আছে, if all the indices are odd, তাহলে কি হবে? if all the indices are এই h হচ্ছে ইয়ে h odd k odd, তাহলে তো খুব সোজা, মানে h প্লাস k ধরো 1 ধরে নিলাম, তাই না? তাহলে এইচ প্লাস কে অড হবে না, এইচ অড আর কে অড, তাহলে তো 2 হয়ে যাবে ওটা। না না, এখানে বলছে if all the indices h k l are odd, ঠিক আছে, তাহলে কি হবে? h odd k odd l odd, তাহলে h প্লাস k তো ইভেন হবে, স্যার h প্লাস k ইভেন হবে, ইভেন মানে 2 পাই, 2 তার পাই মানে আই। 1 হয়ে যাবে। হ্যাঁ তার মানে কি হবে? তার মানে এখানে তো 4f হয়ে যাবে, তাই না? হ্যাঁ 4 তার মানে এখানে 4f হয়ে যাবে, তার মানে এইখানটায় f will be 4f, capital F will be equal to 4f, capital F will be equal to 4f। আচ্ছা, এইবার এইটা তো সোজা হয়ে গেল। আচ্ছা, এইবার if only one of the indices, এবার if only h is odd, ঠিক আছে, and k comma l are even, ঠিক আছে, তাহলে কি হবে? if h is odd and the other two k and l are even, if only h is odd and k is even, তাহলে কি হবে? তাহলে এইখানটায় সেটা ওয়াট প্লাস ইভেন তো ওই ওয়াডই দাঁড়ায়, তাহলে আগের কন্ডিশনটাই মনে থাকবে। হ্যাঁ, তাহলে এখানটায় ই টু দি পাওয়ার অফ আই পাই, ই টু দি পাওয়ার অফ আই পাই, এখানটায় এই এইচ 1 কে, এইচ প্লাস কেটা কি হবে? স্যার এইচ প্লাস কে যদি হয় স্যার তাহলে ওয়াডই হবে। এইচ প্লাস কে অডই হবে, তাই না? অড ইভেন মানে হ্যাঁ 5 প্লাস 7, হুম ও সরি 5 প্লাস 6 11, হ্যাঁ অড হ্যাঁ, হবে, ওটা অড সবসময় হবে, অডই থাকবে। অডই হবে। তার মানে কি হবে এটা? হ্যাঁ মানে মানে 1 ধরে নাও, কারণ ইয়ে হুম -1, তাই তো, -1, ঠিক আছে তো, হ্যাঁ -1। হ্যাঁ আচ্ছা, আর ই টু দি পাওয়ার অফ করো করো তোমরাও তাড়াতাড়ি করো, ই টু দি পাওয়ার অফ আই পাই এইচ প্লাস এল কি হবে? এইচ প্লাস এল, এইচ প্লাস এল মানে এইচ ইজ অড, এল ইজ ইভেন, তাহলে তাহলে মাইনাস এইটাও এটাও -1 এইটাও -1 হবে, -1 এইটাও -1 হবে। আচ্ছা, এইবার হচ্ছে কে প্লাস এল, ইভেন প্লাস ইভেন ইজ ইভেন, তাহলে 0 হয়ে যাবে। 0 হয়ে তাহলে যাবে। এটা 0 হয়ে যাবে। না, ই টু দি পাওয়ার অফ, ভেবে বলো, ই টু দি পাওয়ার অফ আই পাই, 0 মানে ওটাও ভ্যালু 1 হয়ে যাবে স্যার, শুধু 1 হ্যাঁ, হবে। ই টু দি পাওয়ার অফ আই পাই কে, কি হবে? কে প্লাস এল, তাই না? হ্যাঁ কে ওটা প্লাস এল, আই পাই কে প্লাস এল, কে প্লাস এল হয়ে যাবে এখানে ইভেন 1 হয়ে যাবে, তাই তো? তার মানে 1 - 1 ইয়ে -1, তাহলে এইখানটায় কি হবে? তার মানে 0 0 হয়ে যাবে, হয়ে যাবে 0 স্যার। হয়ে যাবে। টোটাল হয়ে যাবে এখানটায় 0, এফটা হয়ে যাবে 0 ক্যাপিটাল এফটা হয়ে যাবে 0। আচ্ছা, এবার আরেকটা ইয়ে রয়েছে যে if one of the indices is even, if only h is odd, এইবার ধরো if
H is even, ঠিক আছে? If one of the indices is even and the other two are odd. If H is even and K, L are odd, K, L are odd, তখন কি হবে? If H is even and K, L are odd, তখন কি হবে? স্যার তাহলে তো ওটা যদি ইভেন তাহলে তো একই স্যার, একটা অড হবে এইচ প্লাস স্যার কে। প্রথম যেটা ই টু দি পাওয়ার আই তখনও পাই এইচ F প্লাস is equal কে to মাইনাস 0 ওয়ানই হবে। হ্যাঁ, তখন ওই আলটিমেটলি 0ই হবে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তখন হচ্ছে F will be equal to 0. F will be equal to 0. F will be equal to 0. তাহলে এখান থেকে খুব বড় একটা কনক্লুশন দাঁড়ালো যে এফসিসি ল্যাটিসের ক্ষেত্রে মানে পার্টলি ইভেন, মানে পার্টলি ইভেন পার্টলি অড যদি হয় তাহলে সেখানে কোনো এক্সআরডি পিক দেখাবে না, তাই না? কারণ ইয়ে তো 0। এবার ইন্টেন্সিটি মানে কি? এই যে ইন্টেন্সিটি ইজ হোয়াট? INTNSIT। ইন্টেন্সিটি ইজ হোয়াট? ইন্টেন্সিটি ইজ অ্যামপ্লিটিউড স্কোয়ার হয়, তাই না? অ্যামপ্লিটিউড স্কোয়ার। অ্যামপ্লিটিউড ইন্টেন্সিটি হয় অ্যামপ্লিটিউড স্কোয়ার। এবার অ্যামপ্লিটিউড স্কোয়ার মানেটা কি? বেসিক্যালি এইখানটায় এই ইয়ে স্কোয়ার হবে, মানে এই এফ মানে এইটাই হচ্ছে অ্যামপ্লিটিউড, বুঝলে তো? এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড, মানে এফ স্কোয়ার। অ্যামপ্লিটিউড মানে এফ স্কোয়ার হয়, এই এফ স্কোয়ার। এবার তার মানে কি হচ্ছে? ইন্টেন্সিটি 0, তাই না? যে কোনো একটা মানে পার্টলি ইভেন পার্টলি অড হলে তার মানে ইন্টেন্সিটি 0। ইন্টেন্সিটি 0 মানে কি? মানে ওই ডিফ্রাকশনের ইয়ে হচ্ছে না তো, ওই যে 2D সাইন থিটাইজ গুলো এন ল্যামডা ওইটা তো ইয়ে করছে না, তার মানে তুমি কোনো এক্সআরডি পিক পাচ্ছ না সেখানটায়, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে কি হচ্ছে? দাস ইন কি ইন অ্যান এফসিসি ল্যাটিস, no reflection can occur when the integers are partly even and partly odd. Partly even and partly odd মানে ওই যে এইচ স্কেল এর যে ইয়েটা, সেটা কোথাও তুমি দেখবে না যে পার্টলি ইভেন পার্টলি হয় সব অড নয় সব ইভেন, ঠিক আছে? হয় সব অড নয় সব ইভেন, দেখবে দেখো এই এফসিসি ল্যাটিস এক্সআরডি। এই যে দেখো ইয়ে, এই যে এফসিসি, না এখানেও তো ইয়ে, ও এই তো হ্যাঁ, এই তো ইয়ে, এই যে 111 সব অড, 200 সব ইভেন, 220 সব ইভেন, 311 সব অড, 222 সব অড সব ইভেন, 400 সব ইভেন, 331 সব অড, 420 সব ইভেন, 422 সব ইভেন, 333 সব অড, 511 সব অড, ঠিক আছে? এই কিন্তু এইখানটা সিম্পল কিউবিকে দেখো, এই যে 211 এইটাতে কিন্তু আবার ইয়ে রয়েছে, 211 কিন্তু এটা কি ইভেন অড মিক্স করে রয়েছে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে এই হচ্ছে ব্যাপার। স্যার মানে স্যার কথাটা মানে ব্যাপার হচ্ছে তাহলে স্যার যদি আমার জিনিসটা ইভেন হয় হ্যাঁ একটি ক্ষেত্রে, মানে ইভেন যদি হয় তাহলে এখানে আপনি যেটা বললেন যে ওটা 0 হয়ে যাবে, মানে পিকটা কম থাকবে না কি? ওটা লিখে দিন দেখুন, লেখাটা ভুলে গেল স্যার লেখাটা একটু। না, এই যে দ্যাটস ইন এন এফসিসি ল্যাটিস নো রিফ্লেকশন ক্যান অকার when the integers are partly even and partly odd.
আচ্ছা, বুঝতে পারলাম স্যার কথাটা। পার্টলি ইভেন মানে এইচ কে ইভেন এল অড ওরকম হুম। করলে তোমার ইয়ে আসবে না, কোনো ডিফ্রাকশন পিক পাবে না, হ্যাঁ, কোনো ডিফ্রাকশন পিক পাবে না, হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে স্যার। বুঝতে পারলাম স্যার কথাটা এবার। ঠিক আছে। হ্যাঁ স্যার।